রাইট ফর্ম অফ ভার্ব আমি আবারও বলছি তোমাদের যে মুখস্থ করার থেকেও তোমরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবা, কারণ ওই 70, 80, 90টা রুলস হয়তো মনে থাকবে না, কিন্তু প্রত্যেকটা যুক্তিগুলো কিন্তু মনে থাকবে। রাইট ফর্ম অফ ভার্বের একটা স্পেশাল শিট আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে নিয়ে নিতে পারবা। রাইট ফর্ম অফ ভার্ব যেটার 50, 60, 70টা নিয়ম আমাদের বই থাকে এবং সাথে আমাদেরকে টেন্সটাকে সম্পূর্ণ বোঝা লাগে, কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব যতটা না মুখস্থ করার তার থেকেও বেশি কিন্তু প্র্যাকটিস করার বিষয়। আজকে আমরা সেই প্র্যাকটিসটাই কিন্তু করব। আসো আমার সাথে আমরা প্র্যাকটিস করি। আমরা আজকে ঢাকা বোর্ড 2024-এর একটা রাইট ফর্ম অফ ভার্ব নিয়েছি। সব জায়গায় আমি বলি রাইট ফর্ম অফ ভার্বের যদি তুমি ভালো একটা মার্ক পেতে চাও, সবচেয়ে প্রথম তোমাকে সঠিক শব্দের অর্থগুলো জানা লাগবে। আর যদি এটাকে ভাগ করো, অর্ধেক শব্দার্থ তোমার অর্ধেক মার্কস সিকিউর করবে, আর বাকি অর্ধেক তোমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার অথবা তোমার গ্রামাটিক্যাল নলেজ, এই দুটাকে কম্বাইন করলে তুমি এখানে সর্বোচ্চ নাম্বার সিকিউর করতে পারবা। আচ্ছা, তাহলে শব্দার্থ দিয়ে শুরু করা যাক। দেখো, এন্টারটেইন মানে মনোরঞ্জন করা। আচ্ছা, উইশ মানে ইচ্ছা, মেক মানে তৈরি করা, বিকাম মানে হওয়া। আচ্ছা, তারপর কি আছে? অর্ডার মানে কি? হুকুম দেওয়া। আচ্ছা, বি মানে হচ্ছে এম ইজ আর, এটা একটু মাথায় রাখবা, এম ইজ আর, এটাকে আমরা বি ভার্ব বলি। টেক মানে নেওয়া, ওয়ান্ট মানে চাওয়া, নিড মানে দরকার, আর অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। আচ্ছা, আমরা এক একটা করে কমপ্লিট করবো আর এটাকে দাগ দিয়ে দেবো যেটা আমাদের হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষার হলেও তোমরা এইভাবে প্র্যাকটিস করবা। আচ্ছা দেখো, ফার্স্ট এটা কি আছে? সবচেয়ে প্রথমে এ বার্থডে পার্টি মানে একটা বার্থডে অনুষ্ঠান। ইজ অ্যারেঞ্জ মানে কি বলতো? আয়োজন করা হয়। টু সেলিব্রেট উদযাপন করতে, কি? দ্য ডে যে দিন, হোয়েন ওয়ান ওয়াজ বর্ন যখন একজন জন্মগ্রহণ করে, মানে বার্থডে পার্টিটা কি? একটা মানুষের জন্মগ্রহণের সময়কে উদযাপন করার জন্যই পালন করা হয়। আচ্ছা দেখো, ইট ড্যাশ এ হ্যাপি অকেশন মানে মুহূর্ত বা আয়োজন। আচ্ছা, এখন এখানে কি হবে আমাদের? প্রথম ইট ড্যাশ এ হ্যাপি কি হতে পারে বলো তো এগুলোর মধ্যে? ইট ইজ মানে ইহা হয়, ইট ইজ। তাহলে আমরা প্রথমটা পাচ্ছি কি বলতো? ইট রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, ইট বলছে ইহা, এ ট্রেডিশন মানে কি? একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। টু অর্গানাইজ এ বার্থডে পার্টি আয়োজন করা, মানে জন্মদিনের উৎসব আয়োজন করা, এটা একটা সম্প্রতি একটা কি ঐতিহ্যে পরিণত হয়েছে, এটা ট্রেডিশনে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে এখানে এই হয়েছে এটাকে আমরা খুব ভালো মতো জানি যে বিকাম দিয়ে আমরা বলতে পারি, তাই না? তাহলে কি হবে? ইট বিকাম। এখানে একটা রুলস লাগবে টেন্সের। কি রুল সেটা? দেখো, আমরা টেন্সে জানি যে যে জিনিসটা অথবা যে ঘটনাটা ঘটে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান। সাপোজ মনে করো যে একজনের পা ভেঙে গেছে, আমি যদি বলি হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ, এর মানে হচ্ছে যে তার পা হয়তো বা কিছুদিন আগে ভেঙেছে কিন্তু তার ফল এখনও কি? হয়তো বা তার পায়ে ব্যথা আছে অথবা তার পায়ে প্লাস্টার আছে। যদি এই ধরনের কোনো কিছু বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। তাহলে দেখো, কোনো কিছু ঘটে গেছে এবং তার ফল এখনও বিদ্যমান আছে। তো দেখো, এই ট্রেডিশনের যে ফলটা এখন কিন্তু সেই ট্রেডিশনটা বিদ্যমান আছে, এখানে এই কথাটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। আর একটা বিষয় তোমরা খেয়াল করে দেখবা, তোমরা ডেইলি স্টার অথবা বাংলাদেশ হোক এবং আমাদের ইন্টারন্যাশনাল যতগুলো নিউজ মিডিয়া আছে তারা কিন্তু ইংরেজি যে চ্যানেলগুলো তারা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বহুলভাবে তারা ব্যবহার করে, মানে অনেকাংশে ব্যবহার করে। খবরের কাগজ তোমরা দেখো তাহলে এটা বুঝতে পারবো। সো তাহলে এখানে কী হবে দেখো তো, এটাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিভাবে দেখো, রিসেন্টলি ইট হ্যাজ বিকাম, বিকাম তার মানে এর V3 ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? বিকাম। তাহলে কি হবে? রিসেন্টলি ইট হ্যাজ বিকাম। তাহলে বি নাম্বার হবে হ্যাজ বিকাম, COM। আচ্ছা, এবার আসি সি নাম্বারে। তাহলে কি হচ্ছে? রিসেন্টলি ইট হ্যাজ বিকাম এ ট্রেডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। এখন সম্প্রতি সময় এটা একটা ঐতিহ্য পরিণত হয়েছে যে জন্মদিনের অনুষ্ঠান করা। আচ্ছা, ফর অর্গানাইজিং সাচ এ পার্টি বলছে এই ধরনের পার্টি অর্গানাইজ করার জন্য ওয়ান মানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে, ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি। এই ধরনের পার্টি তুমি যদি আয়োজন করতে চাও তাহলে তোমাকে টাকাও এবং কি সময় দুইটাই ব্যয় করতে হবে। এই ধরনের একটা কিছু একটা বোঝাতে চেষ্টা করছে। তো এখানে কি হতে পারে? সি নাম্বার বলতো। তাহলে ওয়ানের পরে কি হতে পারে? জায়গায় ওয়ান্ট না, ওয়ান্ট হবে না, এখানে হবে নিড মানে দরকার। একজনের দরকার কি? সময় এবং টাকা এই ধরনের বার্থডে পার্টিটা আয়োজন করার জন্য। তাহলে এখানে দেখো নিড, নিড, তাহলে কি অ্যান্সার কি আমার নিড হবে? না, আমাদের অ্যান্সার নিড হবে না, এখানে একটা এস আসবে।
দেখো রাইট ফর্ম অফ ভার্বের পুরো অংশটা জুড়ে একটা মেন বিষয়, যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে থাকি, বিষয়টা কিন্তু আমাদের খুব মানে মেন পয়েন্টে থাকে। সেটা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে। আচ্ছা, যেমন দেখো দে গো। আচ্ছা দেখো, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, তাহলে এখানে বিষয়টা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। যেমন আমি বলি হি গো, দেখো হি এর সাথে গো হবে না, এর সাথে কি হবে গোজ। একটা বিষয় মাথা রাখবা, নাউনের সাথে এস বাই এ যদি যোগ করি তাহলে নাউন বহু বচন হয়ে যায়, এক বচন থেকে বহু বচন। আমি যদি বলি বয় বয়েজ, তাহলে কি হলো একের অধিক হয়ে গেল। আচ্ছা, আর ভার্ব জন্মগতভাবে প্লুরাল, ভার্বের সাথে যখন আমরা এস বাই এর যোগ করি ভার্ব তখন সিঙ্গুলার হয়। এটার প্রমাণ হচ্ছে যদি মনে করো, ধরো আমি যদি হি দিই, হি এটা তো সিঙ্গুলার, এই যে গোজ জিও ইএস, হি এর সাথে কিন্তু কখনো কি হয় না গো হয় না। ঠিক এরকম আমার এই প্রত্যেকটা জায়গায় যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয়, দেখবা যে সেই পরবর্তী যে ভার্ব আসবে সেই ভার্বকে সিঙ্গুলার করার জন্য এস বাই এস আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখো সেম এইভাবে সি নাম্বার কি ওয়ান, ওয়ান কিন্তু একজনকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো ওয়ান নিড টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি। আচ্ছা, এবার আসি আমরা ডি নাম্বারে, হি স্টার্ট। দেখো তাকে শুরু করতে হবে, ডি নাম্বারে কি বলছেন ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, তাকে কিছুদিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তাহলে এখানে কি হতে পারে বলতো, স্টার্ট, বলো মাথা কাটাও কি হতে পারে, বিকাম, মেক, টেক, বলো কি হতে পারে। আচ্ছা, তাহলে কি হবে, শি বা হি স্টার্ট টেক প্রিপারেশন, এখানেও হবে না। এখানে যদি তুমি টেক দাও তাও এটা হবে না। কারণ কি বলতো, কারণ দুইটা ভার্ব পাশাপাশি কখনো বসে না। এই ভার্বটাকে আমাকে কি করতে হবে, আমাকে জিরান বানাতে হবে। আচ্ছা, তাহলে এখানে হবে টেকিং, কেন আমাকে জিরান বানাতে হবে, আর জিরান বি কাকে বলে, দেখো জিরান হচ্ছে এমন একটা জিনিস যেটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, একসাথে কি করে নাউন এবং ভার্বের কাজ করে। যেমন আমি যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে দেখো সুইমিং কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসতে, আর আমরা কি জানি সাবজেক্টকে ম্যাক্সিমাম নাউন বা নাউনের সমকক্ষ জিনিসই অথবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে যখন আমি বলবো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে এটাকে আমরা এই সুইমিংটাকে আমরা জিরান বলি, একই সাথে নাউন এবং একসাথে ভার্বের ভূমিকায় থাকে। আচ্ছা, ঠিক এখানেও এরকম একটা জিরান কি আমাদের বলতো টেকিং, এই যে এটা উঠে কি হবে TAKING টেকিং। আচ্ছা দেখো, হি স্টার্ট টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, তাকে কয়েকদিন আগে থেকে কি করতে হবে প্রিপারেশন নিতে হবে যদি একটা বার্থডে পার্টি সে আয়োজন করতে চায় তো। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা তারপরে এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, এই জায়গাতে সবাই মোটামুটি মানে বেশিরভাগ ছাত্রই বুঝতে একটু তাদের একটু মানে ভুল বোঝাবুঝি শিকার হয় তারা। এ বার্থডে কেক এখানে কি হতে পারে, দেখো তো এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার। আচ্ছা, বার্থডে কেক অর্ডার দেওয়া হয় আর্লিয়ার, তাই না, কিন্তু এখানে ইজ অর্ডার হবে। আমি তোমাদের বুঝাই দিচ্ছি কেন হবে, ইজ ORDERED। তোমাদের মধ্যে অনেকজন আছে যে বলে তো ভাই এখানে পাস্ট টেন্সটা কেন হচ্ছে, আসলে এটা পাস্ট টেন্স এখানে না, এটা হচ্ছে V3 হচ্ছে, মানে ইজ অর্ডার এর মানে হচ্ছে এটা প্যাসিভ, এই টোটাল সেন্টেন্সটা একটা প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, কেন প্যাসিভ ভয়েস হচ্ছে, কারণ কেক আমি যে শুরুতে আছে কেক তো নিজে নিজে অর্ডার করতে পারে, অর্ডার হতে পারে না, কোনো একটা মানুষের দ্বারাই তো অর্ডার হয়। যখন একটা সেন্টেন্সে তার যে মূল আমার যে অবজেক্ট, এই কেকটা কিন্তু অবজেক্ট হিসেবে, অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে বসার পর সামনে বসে, তার মানে বুঝতে হবে যে এটা একটা প্যাসিভ। আর তোমার জন্য বোঝার সুবিধাতে বলছি, যখন তোমার যেটাকে তোমার সাবজেক্ট মনে হবে সে যদি কাজই না করে তাহলে ভেবে নিবা যে সেটা কি এই সেন্টেন্সটা আমাকে প্যাসিভে বলতে হবে। যদি আমি বলি যে চেয়ারম্যান জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, এখন যদি আমি চেয়ারম্যানকে সামনে রাখি তাহলে চেয়ারম্যান ইজ ইলেক্টেড বাই দ্য পিপল, এখানে আমাকে অবশ্যই কী করতে হবে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, দেন তারপরে হি অ্যান্ড শি ইনভাইটেড হিজ হার ক্লোজ ফ্রেন্ড, অবশ্যই বার্থডে পার্টিতে সে তার ক্লোজ বন্ধুদের ডাক দেবে। তারপর কি দেখো রিলেটিভ, ক্লোজ ফ্রেন্ড এবং রিলেটিভ, আচ্ছা তাদেরকে ডাকবে। ইউজুয়ালি ফ্রেন্ডস, আচ্ছা সাধারণত ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ এ পার্টি, একটু মাথায় খাটাতো এই ধরনের কথাতে আমরা কি ধরনের সেন্টেন্স লিখতে পারি, ইউজুয়ালি ফ্রেন্ড ড্যাশ টু মিস সাচ এ পার্টি, এই ধরনের পার্টি কী করতে চায় না মিস করতে চায় না। তাহলে এখানে এই যে আমরা বাংলায় বলছি চাই না, তার মানে নিশ্চয়ই আমাদের একটা নেগেটিভ কিছু একটা বসাতে হবে। দেখো চাওয়া,
চাওয়া ইংরেজি কি বলতো? ওয়ান্ট। আর না, চাই না, তার মানে কি? ডোন্ট ওয়ান্ট। আচ্ছা, এখানে দেখতে পাবো সাবজেক্টটা কি? এই যে দেখো, সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস, মানে কি একের অধিক, তাই না? তাহলে এখানে ডু নট ওয়ান্ট মানে ডোন্ট কি ওয়ান্ট হবে। আর যদি সাবজেক্ট আমার সিঙ্গুলার হতো তাহলে কি হতো? ডাজেন্ট ওয়ান্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কি হবে? ইফ নাম্বার ডু নট ওয়ান্ট। আচ্ছা, এর সাথে দেখো অন দ্য অ্যাপয়েন্টেড ডে, যেই দিনটা কি নির্ধারণ করা হয়, অ্যাপয়েন্ট করা হয়, হি অ্যান্ড শি পুট অন দ্য বেস্ট ড্রেস, সেই দিনে সে তার সবচেয়ে ভালো ড্রেসটা পরে। আচ্ছা, অ্যান্ড এগারলি মানে আগ্রহের সাথে ওয়েট করে ফর দ্য ইনভাইটেড গেস্ট। আচ্ছা, ইনভাইটেড গেস্ট টু কি হতে পারে? ইনভাইটেড গেস্টের জন্য আমি কিসের জন্য? ইনভাইটেড গেস্ট আসার জন্য ওয়েট করছি, তার কি আসার ইংরেজি কি হতে পারে? অ্যারাইভ। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, অ্যারাইভ কি শুধু অ্যারাইভ বসবে নাকি এর সাথে এস বাই এস যোগ হবে? তার অ্যান্সারটা হচ্ছে শুধু অ্যারাইভ বসবে, কারণ আমরা জানি যে যদি কোনো ভার্বের আগে টু থাকে, টু অ্যারাইভ, তখন ওই অ্যারাইভটা ইনফিনিটিভ হয়, মানে এই টু অ্যারাইভ মিলে ইনফিনিটিভ। ইনফিনিটিভের সময় ভার্ব অলওয়েজ বেস ফর্মে থাকে, তাহলে কি হবে? এখানে অ্যারাইভ হবে এবং আমরা ভার্বকে কোনোভাবেই টাচ করতে পারবো না, যেভাবে থাকবে আমরা ওইভাবেই বসাবো। আচ্ছা, জি নাম্বার শেষ, এবার আমরা এইচ নাম্বারটা দেখি। দেখো, আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট হি অ্যান্ড শি কাট দ্য বার্থডে কেক। যখন গেস্টগুলো আসার পরে তারা কি করে? কেক কাটে। আচ্ছা, বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ, একটা যে গান তো গাওয়া হয়, এটা তো জানো যে হ্যাপি বার্থডে টু ইউ এই ধরনের গান গাওয়ার পরে কি করে? এভরিবডি ড্যাশ হিম, এভরিবডি অবশ্যই তাকে কি করবে? উইশ করে। কিন্তু কথা হচ্ছে যে উইশ হবে না, উইশেস হবে। আমরা এখানে একটা রুলস মনে রাখবো, খুবই সিম্পল একটা রুলস, এভরিবডি ইচ, আমি যদি বলি ইচ অফ দ্য স্টুডেন্টস, এভাবে যদি কোনো কথা হয়, যদি নির্দিষ্ট করা থাকে, এইসব ক্ষেত্রে আমাদের ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। আমি আবার বলি, এভরিবডি, এভরি ওয়ান, এভরি দিয়ে শুরু যে কোনো সেন্টেন্সের শুরুতে আমরা কী করতে পারি? এই ধরনের সেন্টেন্সের ভার্ব আমার সিঙ্গুলার হবে। আচ্ছা, তাহলে কী হবে? এভরি বডি উইশেস, WISHES, উইশেস। যদি তুমি উইশ লেখো এটা সম্পূর্ণ ভুল হবে। আচ্ছা, আই নাম্বারটা কি হচ্ছে? দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডিলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক। আচ্ছা, এটাও কিন্তু একটা আরেকটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। এখানেও খেয়াল করে দেখো যে গেস্টগুলোকে হাইলি এন্টারটেইন করা হয়, কিন্তু তুমি যদি শুধু এন্টারটেইন লেখো এটা ভুল হবে, এটাকে আমাকে প্যাসিভে জানতে হবে। কারণ কি, গেস্ট তো কখনো নিজে নিজে এন্টারটেইন হতে পারে না। যদি তোমার বাসায় তোমার কোনো গেস্ট যদি সে নিজে নিজেই তার এন্টারটেইন করে, নিজে নিজে খাবার তোমাকে তুলে নিজেই খাওয়া শুরু করে, বিষয়টা একটু অকওয়ার্ড, বলো? এটা তো হয় না। তো আমরা কী করি? আমরা গেস্টদেরকে আপ্যায়ন করি। তাহলে গেস্টটা নিজে নিজে কিছু করতে পারছে না, কিন্তু গেস্ট যেহেতু সামনে আসে, সেহেতু এটা কি অবশ্যই যখন আমার সামনে যদি অবজেক্ট থাকে, তো গেস্ট আমার অবজেক্টে, তো গেস্ট কোনো কাজ করছে না, তাহলে অবশ্যই এটা প্যাসিভ হবে। দ্য গেস্ট আর হাইলি ড্যাশ কী হবে? এন্টারটেইনড, এটা একটা প্যাসিভ ভয়েস। আচ্ছা দেখো, এন্টার ইডি, এন্টারটেইনড, হ্যাঁ, এটা মনে রাখবা। আচ্ছা, যে নাম্বারটা কি আছে একদম লাস্ট, সামটাইম বলছে কিছু সময় দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর দ্য মিউজিক, দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, কিছু সময় মিউজিকেরও আয়োজন করা থাকে, উইথ এ ভিউ টু। আচ্ছা, এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এইটুকু জিনিস যখন একসাথে থাকবে, এই কয়টা শব্দ মাথায় রাখবেন যে উদ্দেশ্য বোঝাচ্ছে। আর এই উইথ এ ভিউ টুর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। দেখো, উইথ এ ভিউ টু ড্যাশ দ্য পার্টি। আচ্ছা, কি হতে পারে এর মধ্যে? উইথ এ ভিউ টু মেক, আর এর সাথে কী হবে? আইএনজি যোগ হবে, মেকিং, MAKING, মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল। আচ্ছা, পার্টিকে আরও আনন্দদায়ক করতে মাঝে মধ্যে গান বাজনারও ব্যবস্থা করা হয়ে থাকে। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব আমি আবারও বলছি তোমাদের, যে মুখস্থ করার থেকেও তোমরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবা, কারণ ওই 70, 80, 90টা রুলস হয়তো মনে থাকবে না, কিন্তু প্রত্যেকটা যুক্তিগুলো কিন্তু মনে থাকবে। আমি যদি মনে রাখি যে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমার ভার্বকেও আমাকে সিঙ্গুলার করেই লিখতে হবে। তুমি দেখো, একটা যুক্তি দিয়ে হয়তো বা 5, 6, 7, 8টা রুলসই তুমি, অথবা 5 থেকে 6 মার্ক তুমি দেখবা যে এই রুলসটা ফলো করে পাবা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রুলসের থেকেও বড় মানে বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অবশ্যই তোমরা যুক্তি নিয়ে চলবা এটার উপরে। আর বেশি বেশি প্র্যাকটিস করার তো আর কোনো বিকল্পই নেই। যতগুলো বোর্ড আছে এখন, আমি তোমাদের বলবো যে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা জানে রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট থাকে। যদি এটা করো তাহলে ইনশাল্লাহ তুমি রাইট ফর্ম অফ ভার্বে সবচেয়ে ভালো মার্ক সিকিউর করতে পারবা।
ঠিক আছে। আর এই রাইট ফর্ম অফ ভার্বের একটা স্পেশাল শিট আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে নিয়ে নিতে পারবা। মাত্র 15টা মোস্ট ইম্পর্টেন্ট রুলস সেখানে হাইলাইট করা আছে, এবং সাথে আরও প্রায় 50 থেকে 60টা ইউনিক যেগুলো আমাদের বোর্ডে আসে সেই ধরনের কিছু প্র্যাকটিসও আছে। তো তোমাদের মধ্যে যাদের এটা নিয়ে একটু আগ্রহী, তোমরা অবশ্যই ফেসবুক পেজ থেকে এটা কালেক্ট করে নিও, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে আমরা এই শিটগুলো দেওয়া আছে সেখানে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।